আন্তর্জাতিক ফুটবলের মহাতারকা মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যে লজ্জাজনক অধ্যায়ের সাক্ষী হলো গোটা দেশ, বিশ্বের সামনে সেজন্য মুখ পুড়েছে শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতেরও। এর আগে 2008-এ আর্জেন্টিনারই ফুটবলের এক মহাতারকা এই কলকাতা সফরে এসেছিলেন। মারাদোনার সেই কলকাতা সফরকে সম্ভব করেছিলেন যিনি, সেই শ্রমিক লাহিড়ির সঙ্গে কথা বলতে এসেছি সেদিনের সেই অভিজ্ঞতা এবং কিভাবে প্রশাসনিক স্তরে গোটা বিষয়টাকে সুশৃঙ্খলভাবে সম্পাদন করতে হয়েছিল, এই বিষয়টা জানার জন্য। শ্রমিকবাবু নমস্কার। নমস্কার। সবাই এখন 2008-এর মারাদোনা সফরকে স্মরণ করছেন, বিশেষ করে মেসির এই কলকাতায় আসা যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটে গেল একে কেন্দ্র করে। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে মারাদোনাকে কলকাতায় নিয়ে আসা, সেক্ষেত্রে আপনার একটা বড় ভূমিকা ছিল। আমি সেই গল্পটা একটু শুনতে চাইবো। না না, যে এই ধরনের যারা মহাতারকা, সে যে কোনো ক্ষেত্রেরই হোক, এটা তো ক্রীড়া ক্ষেত্রের, তাদের যখন কোনো জায়গায় নিয়ে আসা হয় বা তারাও কোথাও যান, তার তো একটা মিশন থাকে, কেন তিনি আসবেন। মারাদোনার ক্ষেত্রে যে মারাদোনাকেই আমরা আনবো বলে পরিকল্পনা না, আমাদের সামগ্রিকভাবে ভারতীয় ফুটবল সম্পর্কে আমাদের 2-3 জনের একটু ভাবনা ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভারতে ফুটবলের সেই জনপ্রিয়তাটা তৈরি করতে হবে। এই জনপ্রিয়তাটা তৈরি করবার জন্য সেই সময় শুধু ডিয়েগো মারাদোনা না, আরো অনেকে দেখবেন এসেছিলেন। রোনাল্ডো এসেছিলেন, ডিয়েগো ফোরলান এসেছিলেন, এরকম অনেকে এসেছিলেন। তো আমরা ওই জন্য পরিকল্পনা করে আর্জেন্টিনায় গেছিলাম। একটা ভারতে তারা কোনো কোচিং করতে, মানে একটা ফুটবল স্কুল করতে তারা ইন্টারেস্টেড কি না। আমরা রিয়েল রিভার প্লেটে গেছিলাম, ওই ক্লাবের সঙ্গে আমাদের কথা হয়েছে, পুরো মাঠ আমরা ঘুরে দেখেছি, ওদের কিভাবে শেখানো হয় তাও আমরা ঘুরে দেখিয়েছে ওরা, এবং তাদের সঙ্গে খানিকটা কথাবার্তা আমাদের এগিয়েছিল। এই জিনিসই আমরা এখানে করব, ইন্ডিয়ান ফুটবল স্কুল নাম দিয়ে, মহেশতলাতে। তখনই আমাদের পরিকল্পনা হয় যে তাহলে মারাদোনাকে নিয়ে এসে যদি আমরা এটা শিলান্যাস করি, তাহলে অন্তত মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে। কারণ ফুটবলে তো ইভেন স্পেন্ডিংও নেই, আমাদের তো গোটা স্পেন্ডিংটাই ক্রিকেটে চলে যায়। তো সেইটাকে ফুটবল মুখী করবার জন্যই আমাদের আনার পরিকল্পনা ছিল, একটা মিশন। এবং ওকে আমরা এই কথাই বলেছিলাম যে 1 বিলিয়ন মানে 100 কোটি মানুষকে আন্তর্জাতিক ফুটবল থেকে বিচ্ছিন্ন করে রেখে কি পৃথিবীর ফুটবল এগোতে পারে, এই কথাটা ওকে খুবই প্রভাবিত করেছিল। আমরা 3 জন গেছিলাম ওর বাড়িতে। আর মারাদোনা তো খুব আবেগপ্রবণ মানুষ। হ্যাঁ, খুবই আবেগপ্রবণ মানুষ, বর্ণময় চরিত্র। তো ওনার সঙ্গে আমাদের কথা হওয়ার কথা ছিল মাত্র 10 মিনিট, সে তো প্রায় 2.5 ঘন্টা আমাদের কথা হয়েছিল সব মিলিয়ে ওর বাড়িতেই। এবং উনি এগ্রি করলেন, রাজি হলেন। কিন্তু আমাদের সমস্যাটা হয়ে গেল, আমরা গেছিলাম অক্টোবর মাসে, উনি বললেন 10 তারিখের মধ্যে যা করার করতে হবে, 10ই ডিসেম্বরের মধ্যে। তো আমরা এত শর্ট পিরিয়ডে কি করে করবো আমরা, এটা আমাদের কাছে বড় চিন্তা ছিল। তো পরে আমরা জানতে পারলাম যে আসলে 11 তারিখ উনি ন্যাশনাল কোচ হিসেবে ঘোষণা করা হবে। ফলে 11-র পর উনি এই ধরনের কোনো পার্সোনাল প্রোগ্রাম করতে পারবেন না চুক্তি অনুযায়ী। সেই জন্যই 10-এর মধ্যে করতে হবে উনি বলেছিলেন। তো যাই হোক, আমরা এটা আগাম জানা সত্ত্বেও কোথাও বলিনি, আমরা 3 জনই শুধু জানতাম। আমরা ফিরে আসলাম। ফিরে আসবার পর আপনার সঙ্গে আরো 2 জন ছিলেন, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওরা চালান, আর বেসিক্যালি স্পোর্টস লাভার ওরা। তো আমরা ফিরে এসেই প্রথম কাজ যেটা করলাম, পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গে দেখা করে ওকে সবটা বললাম। তো সুভাষদা তো মারাদোনার মতোই আবেগপ্রবণ। তো এবং উনি বললেন যে আমার এই একটাই স্বপ্ন ছিল, তাহলে এইটা। কিন্তু আমি বললাম যে এটা ভয়ঙ্কর সমস্যাটা হচ্ছে যে যা করবার 10 ডিসেম্বরের মধ্যে করতে হবে। তো এতটুকু সময় আমরা কি করে করব, এই বিরাট এত বড় আয়োজন। তো সুভাষদার নেতৃত্বেই গোটা কাজটা হলো। আমরা প্রথমেই ঠিক করেছিলাম একটা জায়গায় যদি আমরা কোনো একটা অনুষ্ঠান করি, তাহলে যে পরিমাণ ভিড় হবে বিশৃঙ্খলা হতে পারে। আমরা সেখানে ভেঙে দিয়েছিলাম। আমরা একটা প্রোগ্রাম করেছিলাম মহেশতলায়, একটা প্রোগ্রাম করেছিলাম মোহনবাগান মাঠে, আর একটা করেছিলাম সল্টলেক স্টেডিয়ামে। এর বাইরে উনি 2 জায়গায় গেছিলেন, মাদার টেরেসা হোমে গেছিলেন, জ্যোতি বসু বাড়িতে গেছিলেন। সেখানে অনেক অত্যুৎসাহী মানুষ তারা জড়ো হয়েছিলেন। আর তার বাইরেও যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমরা একটা যেহেতু ডিসেম্বর মাস ছিল, সেই জন্য একটা কাঁচের বাস বানিয়ে দিয়েছিলেন সুভাষদা। এটা ওরই মস্তিষ্ক প্রসূত। এবং সত্যি তখন আমরা প্রথমে ভাবছিলাম যে রাত্রিবেলা 1:30টার সময় কে থাকবেন রাস্তায়,
মারাদোনাকে মানে দেখার ওই জন্য। ইয়ে থেকে এয়ারপোর্ট থেকে Airport থেকে নিয়ে আসার সময়। তো সুভাষদাই তখন বলেছিলেন তোদের কোনো ধারণা নেই কি করে এসছিস, তো ফলে এইটা না করলে এটা ভয়ঙ্কর ব্যাপার হবে। এবং সত্যি আমরা দেখলাম রাত 1:30টার সময় এরকম কত লক্ষ লোক, দূরদর্শী এটা। কত লক্ষ লোক বোধহয় ওখান থেকেই হোটেল পর্যন্ত তারা অপেক্ষা করেছেন। এবং মারাদোনা পরে হোটেলে পৌঁছে আমাদেরকে বললেন একটা রাতের সঙ্গে এটা তুলনীয় যেদিনকে উনি নপোলিকে চ্যাম্পিয়ন করেছিলেন, এইটা তাকেও ছাপিয়ে গেছে। তো এই হচ্ছে ভারতবর্ষ সম্পর্কে ইমপ্রেশন হলো তার। এবং শুনে খুব অবাক হয়ে গেলেন মহেশতলাতে তো কোনো টিকিটেরও ব্যবস্থা ছিল না, মোহনবাগান মাঠে তো ওদের সদস্যদের ব্যাপার ছিল, সদস্যদের ওরা দিয়েছে, ফলে আমাদের কোনো ব্যাপার ছিল না। সল্টলেক স্টেডিয়ামে বোধহয় একটা টোকেন মানি কিছু নেওয়া হয়েছিল, 200 টাকা এরকম, 100 টাকা এরকম, 200 টাকা, মানে ওটা কিছুই না। তো কোথাও তো কোনো বিশৃঙ্খলা হয়নি, অসংখ্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখেছেন ওকে। আমরা ঠিকই কলকাতা থেকে মহেশতলা নিয়ে গেছিলাম হেলিকপ্টারে একটাই কারণে, সেটা হচ্ছে পুরো রাস্তা জুড়ে যদি ওকে নিয়ে যেতে আমাদের 3.5 ঘন্টা লেগে যায় তখন তো মুশকিল। তো হেলিপ্যাড আমরা অস্থায়ী যেখানটায় বানিয়েছিলাম সেইখান থেকে ওই মূল মঞ্চ সেটা একটু দূরে ছিল, সেখানেও লক্ষ লোক দাঁড়িয়ে, কোথা থেকে লোক আসেননি, কোথায় কোনো বিশৃঙ্খলা তো হয়নি, মানুষ সুশৃঙ্খলভাবে দেখেছে। এটাই হচ্ছে কলকাতার ক্রীড়াপ্রেমীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মারাদোনাকে ঘিরে তো সুভাষ চক্রবর্তীর পরিবারের কেউ ছিলেন না, আমার পরিবারের কেউ ছিলেন না, রাজ্যের মন্ত্রীদের পরিবারের কেউ ছিলেন না, আর রূপলী জগতের তারকা তারাও কেউ ছিলেন না। যারা যারা আসতে চেয়েছিলেন তারা এসেছেন, যেরকম 5 জন দর্শক দেখেছেন তারাও দেখেছেন, আমরাও তাই দেখেছি। এই গোটা পরিকল্পনাটা যখন আপনারা করেছিলেন পুলিশ প্রশাসনের সঙ্গে বসে, মানে একেবারে তার কলকাতায় পা রাখা থেকে শুরু করে কলকাতা থেকে বিদায় নেওয়া, এই সবটাই কিন্তু একেবারে সুপরিকল্পিত থাকার ব্যাপার ছিল। প্রতিটি মিনিটে কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, কি হচ্ছে, এটা লিওনেল মেসির ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। তিনি কখন আসবেন, কখন পা রাখবেন, তারপর হোটেলে যাবেন, হোটেল থেকে কখন বেরোবেন ইত্যাদি, এই পুরো ব্যাপারটা কিন্তু শোনা যায় যেটা যে ঘেটে গেল। যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার সঙ্গে যেটা বাস্তবে ঘটলো সেই দুটোর মধ্যে কোনো মিল ছিল না। এর পেছনে যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে তাকে দিয়ে যে মূর্তির আবরণ উন্মোচন করানোর যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে তার যে সময় দেবার কথা ছিল তার থেকে অনেক বেশি সময় তিনি দিয়েছিলেন, যার ফলে এখানে যখন তিনি এলেন সল্টলেক স্টেডিয়ামে তখন তার হাতে সময় ছিল কম, এবং তাকে ঘিরে যে ওই রকম মৌচাকের মতো মানুষ রয়েছেন সেটা নিয়ে যে মানুষ, দর্শকদের মধ্যে একটা প্রচন্ড রকমের ক্ষোভ তৈরি হচ্ছে, এইটা হয়তো আয়োজকও বুঝতে পারেনি যে সেই ক্ষোভের বিস্ফোরণটা এইভাবে ঘটবে। তো আপনাদের ক্ষেত্রে সেটা কিভাবে হয়েছিল, মানে এই যে প্রতিটি স্তরের যে পরিকল্পনা, সেখানে তো কেউ জোর করে একটা বেশি সময় নিয়ে নেওয়া ইত্যাদি এগুলো তো ঘটতে পারেনি, অসম্ভব, এটা হয় না কখনো। এই ধরনের যারা আসেন তাদের নিয়ে আসবার প্রশ্নে অনেকগুলো প্যারাফার্নালিয়া পেরিয়ে আনতে হয় তাদের, এবং এদের আনবার সময় মিনিট টু মিনিট প্রোগ্রাম করতে হয়, এবং সেখানে এতটুকু নড়চড় হওয়ার কোনো সুযোগ নেই। নড়চড় কখন হতে পারে, ধরা যাক তার সঙ্গে আমার চুক্তি হয়েছে তিনি 4টে জায়গায় যাবেন, তিনি 4টে জায়গায় গিয়ে তিনি এত মিনিট করে সময় দেবেন, এবং কেন সময় দেবেন এগুলো সব বিস্তারিত লিখতে হয়, মানে তারপর তো এখানকার প্রশাসনের ব্যাপার, ফলে সেগুলো দেখে নিয়েই করেছেন, তার মানে সব করা ছিল, আগে থেকে ছিল। তাহলে এবার রাজ্য সরকারেরই তো মূল ভূমিকা। শুনে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কি করে, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এই গোটা বিষয়টাকে তারা একটা পরিকল্পনা করে তাদের সঙ্গে যোগাযোগ করে, এই তো মেসি যে খেলে গেলেন, হায়দ্রাবাদে গেলেন, না হায়দ্রাবাদ কেন, তার আগে 2011-তে যে এলেন, হ্যাঁ তার পরিকল্পনাও তো আমরা 2010 সাল থেকে, কেন 9 সালের শেষ থেকে আমরা করেছিলাম, যে আর্জেন্টিনা অন্য টিম আমরা চেয়েছিলাম, যাই হোক তারপর ভেনেজুয়েলার সঙ্গে খেলা হলো। তো ওরা তো এখানে দূরাচ্ছিলেন, এবং মেসি তখন তো স্টার-স্টাডেড টিম আর্জেন্টিনার, মেসি ওর চাইতে কোনো অংশে কম না, তখন ডিমারিয়া, অ্যাগুয়েরা কে নেই, এভরিবডি ওয়াজ দেয়ার। তারা তো বিমানবন্দরের সাধারণ গেট দিয়ে বেরিয়েছিলেন, কোনো অসুবিধা তো হয়নি, তারা তো পাশের হোটেলেই ছিলেন, কোনো অসুবিধা হয়নি, তারা প্র্যাকটিস করেছেন, ঠিক, তাতেও তো কোনো অসুবিধা হয়নি। অসুবিধাটা কখন হয়, অসুবিধাটা হচ্ছে এই যে তাকে ঘিরে মৌচাকের মতো মুখ্যমন্ত্রীর পরিবারের লোক, মন্ত্রীদের পরিবারের লোক, আর মন্ত্রীরা নিজেরা তাকে, আচ্ছা মন্ত্রীদের দেখতে কেউ গেছে? আর দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি কেন সেলফি তোলাটা তাদের কাছে সবচেয়ে বড়, তার কারণটা হচ্ছে এই যে ধরুন মারাদোনাকে এসছে, সেই সময়
কে আমাদের সঙ্গে যুক্ত হয়নি, কোন ফুটবলারের থেকে আমরা পরামর্শ পাইনি? শৈলেন্দ্র থেকে শুরু করে তৎকালীন সময় সবাই, প্রত্যেক ফুটবলারদের নিয়ে আলাদা আলাদা করে আমরা সভা করেছি, একসঙ্গে সভা করেছি, কি করা দরকার, কি করা উচিত। তার কারণ তারা অভিজ্ঞ মানুষ, তাদের পরামর্শটা তো এখানে গুরুত্বপূর্ণ। আমি কি ভাবছি সেটা অত গুরুত্বপূর্ণ না, আমাকে এক্সিকিউট করতে হবে শুধুমাত্র তাদের বলা কথাগুলো। তো আমাকে কোথাও তো মঞ্চে দেখেননি আপনি। সুভাষ চক্রবর্তী মঞ্চে যেটুকু না থাকলে নয়, তার কারণ তিনি ক্রীড়ামন্ত্রী, সেটুকুই তিনি ছিলেন। এইটা রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছে? মানুষ তো ওখানে ফিল্মের তারকাদের দেখতে যায়নি, বা ক্রীড়ামন্ত্রীকেও দেখতে যায়। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে মেসিকে কলকাতায় আনা হলো কেন, এটা কেউ বলতে পারবে না, সত্যি কেউ জানে না। তাহলে ফুটবল কেন্দ্রিক গোটা প্রোগ্রামটা হবে, তাহলে বিজ্ঞাপন হবে না 12.5 লক্ষ টাকা দিলে সেলফি তুলতে পারবে, তাহলে বিজ্ঞাপন হবে না যে 20 লাখ টাকা দিলে ডিনার করতে পারবে, 90 লাখ টাকা দিলে পরিবার শুদ্ধ ডিনার করতে পারবে। তো ব্যবসায়ীদের হাতে যদি পড়ে, সে কি বুঝবে? সে তো এই বুঝবে, তার পরিণতিতে এটা হবেই। অথচ দেখুন হায়দ্রাবাদে গোটা প্রোগ্রামটাই কিন্তু ফুটবল সেন্ট্রিক, সুন্দরভাবে হয়ে গেল। হ্যাঁ, কেন হলো দেখলাম। কারণ ফুটবল, মেসিও তো নিজেকে খুঁজে পাচ্ছেন। ধরুন আপনি জীবন বিজ্ঞানের ছাত্রী, আপনাকে জবরদস্তি ইতিহাসে এমএতে ভর্তি করে দেওয়া হলো, আপনি কি সেখানে কমফর্ট ফিল করবেন? তুমি মেসিকে নিয়ে এসে যদি সেলফি আর এই ডিনার করানোয় ব্যস্ত করে ফেলা হয়, তাহলে ও কি সেখানে কমফর্ট ফিল করবে? ও কমফর্ট জোন কোনটা? উনি পৃথিবী বিখ্যাত কিসের জন্য? ফুটবলের জন্য, সেলফি তোলার জন্য না। কিন্তু উনি কিছু করতে পারলেন না, কিছুই করতে পারলেন না। তার কারণটা হচ্ছে এই ব্যবসায়িক মনোবৃত্তি। তো আমি বলবো কিন্তু একই উদ্যোক্তা এই যে কটা জায়গায় উনি যাচ্ছেন এবং যা যা করছেন, ওটা তো সরকারকে করতে হয়, ওটা ওখানকার সরকার করেছে। রাজ্যের সরকারের যে আচ্ছা, সুভাষদা না থাকলে এত সুচারুভাবে কখনো মারাদোনার এই প্রোগ্রাম হতে পারতো? ফলে এইখানে হচ্ছে সরকারের ভূমিকা। পুলিশ প্রশাসন যদি ওই ধরনের সহযোগিতামূলক আচরণ না করতেন, এতগুলো ডিফারেন্ট জায়গায় আমরা পেতাম। শুধু তাই না, একটা হেলিকপ্টার ওড়ানো মানে তার অনেক প্যারাফ্যারনালিয়া থাকে। আমি একটা শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছি, তাহলে এটিসি ক্লিয়ারেন্স থেকে শুরু করে সব ক্লিয়ারেন্স আমাদের নিতে হয়েছে ওই শর্ট পিরিয়ড 1.5 মাসের মধ্যে। তো সেগুলো তো সব পারা গেছিল কেন? তার কারণ একটা সরকার পাশে দাঁড়িয়েছিল। তেলেঙ্গানায় এটা কেন হতে পেরেছে? সেখানকার সরকার এই ভূমিকা পালন করেছে, এবং মুখ্যমন্ত্রী মাঠে, মুখ্যমন্ত্রী মানে ওই ফুটবলারের পোশাক পরে তিনি। আর আমার এখানে সেজে গুজে টেরি কেটে মন্ত্রী গেছেন, ফুটবলারের পোশাকে গেলেও একটা মানে বুঝতাম না, তিনি তো সেলফি তুলতে গেছেন। তাহলে তার পরিণতি এই হবে। ফলে ফুটবল সংক্রান্ত ইভেন্ট না করে যদি মন্ত্রী শান্তি অথবা অন্য কারুর সাঙ্গপাঙ্গরা কেবলমাত্র ব্যবসা করবার জন্য কাউকে নিয়ে আসেন, তাহলে তার পরিণতি এটা হতে বাধ্য। কিন্তু যে ছবিটা গোটা বিশ্বের সামনে চলে এলো, যেভাবে লন্ডভন্ড হলো গোটা স্টেডিয়াম, কত যে নষ্ট হয়েছে জিনিসপত্র, যেভাবে ছারখার হয়েছে, তছনছ করা হয়েছে, মানুষের ভেতরে যে প্রচন্ড আক্রোশ, ক্ষোভ, সেটা সেইভাবে আছড়ে পড়েছে মাঠে। ধরুন মারাদোনা, তিনি প্রেস কনফারেন্সে বলছে আমি আবার কলকাতায় আসবো, এটা বলবেন মেসি? তিনি মহেশতলায় বলছেন আমি 5 বছর বাদে দেখতে আসবো এই ফুটবল একাডেমিটার চেহারা কি দাঁড়াচ্ছে। উনি সল্টলেক স্টেডিয়ামে বলছেন এত মানুষ ভারতবর্ষে ফুটবলকে ভালোবাসেন, আর ভারতবর্ষ ফুটবলে কিছু করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। কিছু না, মেসির মুখ থেকে যদি একবার বেরোয় যে কলকাতা একটা উশৃঙ্খলদের শহর, কিন্তু কলকাতা তার আগে বের করে নিয়ে যাওয়া হয়েছে বলে উনি অন্তত চাক্ষুষ করেননি, পরে নিশ্চয়ই দেখেছেন। কেন দেখবেন না? অবশ্যই। এবং সবচেয়ে বড় কথা, উনি যদি একটা শব্দ উচ্চারণ করতেন যে এই হচ্ছে বাংলা আর এই হচ্ছে বাংলার সরকার, আমরা এমনিতেই বাঙালির তো মাথা যা হেট হওয়ার গত 14 বছরে হয়েছে, হয়তো সেটা আঁচ করেই মুখ্যমন্ত্রী এত তড়িঘড়ি তার দুঃখ প্রকাশ, বা তিনি যে স্তম্ভিত গোটা বিষয়ে, কি করবেন? এরাই তো তার ডান হাত। ওই তদন্ত কমিটি তদন্ত করতে পারবে মুখ্যমন্ত্রী ভাইপোর বিরুদ্ধে, ভাগ্নির বিরুদ্ধে তদন্ত করতে পারবে, মন্ত্রীর বিরুদ্ধে একটা তদন্ত কমিটি করেছেন। আর কিন্তু গ্রেপ্তার যিনি হলেন শতদ্রু দত্ত, হ্যাঁ, অনেকেই বলছেন যে সরকারের স্কেপগোট। উনি কি করেছেন? ওনার সঙ্গে শুধু চুক্তি হয়েছে, উনি এসে সরকারকে বলেছেন আপনারা রাজি, সরকার বলেছে হ্যাঁ, তখন উনি ফাইনাল চুক্তি করেছেন। এগুলো নিয়মিতই এভাবেতে হয়। হায়দ্রাবাদের সরকার ঠিক করেছিল ফুটবল কেন্দ্রিক হবে, আর এখানকার সরকার ঠিক করেছে মুনাফা কেন্দ্রিক হবে, এখান থেকে 4 পয়সা কামাবো। না, কিন্তু সেখানেও রাহুল গান্ধী গেছেন, সেখানেও রাহুল গান্ধীর সঙ্গে তাদের ছবি তোলা, উপহার বিনিময় সবই হয়েছে, কিন্তু সেটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেনি যেটা আমরা কলকাতায় দেখলাম। কখনো ঘটে না। ধরুন মারাদোনার যেদিনকে সল্টলেক স্টেডিয়ামে ছিল, সেদিনকে প্রণব মুখার্জি মাঠে উপস্থিত ছিলেন, আপনি মাঠে দেখেছেন?
সোমনাথ চট্টোপাধ্যায় লোকসভার স্পিকার মাঠে উপস্থিত ছিলেন, দেখেছেন? রাজ্যের 1 ডজনের বেশি মন্ত্রী উপস্থিত ছিলেন, কাউকে দেখেছেন মাঠে? মানে সবকিছু নিয়ে ব্যবসা করতে গেলে বোধহয় এইরকম একটা ব্যবসা মানে কি? এই ব্যবসা তো আর ঠিক ব্যবসা নয়। হ্যাঁ, না হলে 20 টাকা জল, সব থেকে বড় কথা জলের বোতল, অত জলের বোতল মাঠের মধ্যে থাকারই তো কথা নয়। 150 টাকা করে 200 টাকা জলে পচা খাওয়া 300 টাকা করে বিক্রি হচ্ছে, এবং শর্ত কি তুমি বাইরের জল নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, কিন্তু বোতল নিয়ে যাওয়াই নিষিদ্ধ ছিল। হ্যাঁ, পুলিশ, বিধাননগর পুলিশ বলেছিল যে বোতল নিয়ে কেন যেতে না? পারবেন না। কারুর একটা জলের ব্যবসা আছে, কোন একটা নেতার, খোঁজ যিনি নিয়ে দেখুন ওইখানে যিনি ওখানে ওই জলটা সাপ্লাই করেছেন। না, কিন্তু সেটা তদন্ত হবে যে এই জলের বোতল আচ্ছা, কোথা ক্ষমতা থেকে আছে যেভাবে বোতল মুখ্যমন্ত্রীর ছোড়া হলো। পরিবারের কেউ যদি এই কাজ করেন, সে তদন্ত কে করবে? মুখ্যমন্ত্রীর পরিবার দরকার নেই, গোটা ব্যবস্থা যেটা সবটাই আয়োজকদের উপর না চাপিয়ে প্রশাসনের যে ভূমিকা পালনের কথা ছিল, পুলিশের যে ভূমিকা নেবার কথা ছিল, সেটা যে ঠিকমতো পালিত হলো না, সেই তদন্ত কি হবে আমরা কি জানতে পারবো? পুলিশ সেটা কি করবে বলুন তো? কিন্তু পুলিশের উপস্থিতিটাই তো সেখানে। আমি আমাদের আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, মুখ্যমন্ত্রী ভাইপো ভাগ্নি ভাইজিকে সরানোর ক্ষমতা কোনো পুলিশের আছে? সে তো ঠিক। অরূপ বিশ্বাস যদি জাপ্তে ধরে বসে থাকেন, সে অরূপ বিশ্বাসকে সরানোর ক্ষমতা কোনো পুলিশের আছে? না, কিন্তু দর্শক যখন উচ্ছৃঙ্খল হয়ে যায় তখন দর্শক কি করবে? দর্শক কি খুব শৃঙ্খল থাকবে? দর্শক তাদেরকেও এসেছে কি সামলাতে পুলিশ ওদের যায়নি। মন্ত্রীদের মুখ দেখতে? দর্শক কি এসছে মুখ্যমন্ত্রী পরিবারের মুখ দেখতে? দর্শক তো এসছে মেসিকে দেখতে। না, একজন প্রচন্ড বলছে মাসে ক্ষুব্ধ। মাইনে পাই আমি 13,000 টাকা, আর আমি 20,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, আমার 1.5 মাসের মাইনে। ঠিকই। তাহলে পুলিশ কি করবে? উচ্ছৃঙ্খল মন্ত্রী যদি হয়, উচ্ছৃঙ্খল যদি মুখ্যমন্ত্রী পরিবার হয়, পুলিশের কি করণীয় আছে? আপনি ভাবতে পারেন কোনোদিন? ধরুন মারাদোনা যখন এসছে, সুভাষ চক্রবর্তীর স্ত্রীকে দেখেছেন, ওখানে ছেলেকে দেখেছেন? আচ্ছা, এর পরে যখন মারাদোনা এলেন 2017, তখন তুমি বিরক্ত হয়ে একদিনের মাথায় চলে গেলেন। পরে ওর ম্যানেজার তো আমাকে বলেছে, তুমি আসলে না কেন? আমি কেন আসেনি এখনো তুমি বোঝোনি? তখন বললো, আমাদের এক্সপিরিয়েন্স তো একদম উল্টো হয়ে গেল। লজ্জার কথা। এবার সমস্যাটা হচ্ছে, ভবিষ্যতে আপনি কোনো ইন্টারন্যাশনাল স্টারকে আনতে পারবেন না, কোনো ফিফা ফ্রেন্ডলি করতে পারবেন না। না, এই দৃশ্য দেখার পরে সল্টলেক স্টেডিয়ামে খেলতে আসা। আর কিভাবে এই স্টেডিয়াম তৈরি হয়েছে? আমরা তখন ছাত্র, আমরা রক্ত দিয়েছি, অন্তত আমি 3 থেকে 4 বার রক্ত দিয়েছি এই স্টেডিয়াম গড়ার জন্য। সুভাষ চক্রবর্তী মাথার ঘাম পায়ে ফেলেছেন, দিনের পর দিন, রাতের পর রাত তিনি জেগে শুধু টাকা সংগ্রহ করে বেরিয়েছেন। কারণ তৎকালীন সময় সরকারের এত পয়সা ছিল না যে তারা চাইলেই একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করতে পারবেন। এই দৃশ্যটা যখন আমরা দেখি, বারবার দেখছি এই দৃশ্যগুলো, কিভাবে চেয়ার উপরে নিয়ে ছোড়া হচ্ছে, কিভাবে আগুন ধরানো হচ্ছে, এবং মাঠের মাঝখানে টেন্ট তৈরি করা হলো বিশেষ ভিআইপিদের জন্য। শুধু অপেশাদার মনোভাব নয়, একটা সবটাই একটা বাণিজ্যিক মনোভাব থেকে দেখার ছবি খুব স্পষ্ট। শুধু বাণিজ্যিক নয়, পশ্চিমবাংলায় তো সব গায়ের জোরে হয়। এখানে মানুষের প্রয়োজনে কিছু হয় না। মুখ্যমন্ত্রীর পরিবারের কি চাই, সেই প্রয়োজনটাকে আগে মেটানো হয়। মন্ত্রীদের পরিবারের কি চাই, সেইটা আগে মেটানো হয়। নেতাদের কি চাই, সেইটাকে আগে মেটানো হয়। মানুষ যদি গুরুত্ব পেত, তাহলে পশ্চিমবাংলার এই চেহারা হতো না, মেসির খেলার এই চেহারা হতো। খুব লজ্জিত আমি, তার কারণ আমি যখন বাড়িয়ে যাব, আমি কি রাজনীতি করি, আমার ধর্ম কি, কেউ কিচ্ছু জানবে না, শুধু জানবে আমি বাংলা থেকে এসেছি। তখনই আমার দিকে খারাপ চোখে তাকাবে যে এত অসভ্য তোমাদের জাতটা। এ লজ্জা কোথায় রুকিয়ে রাখবেন আপনি? কতগুলো অপদার্থ লোভী মন্ত্রীদের জন্য আজকে এই অবস্থা হলো। এটা আমাদের সকলের লজ্জা। বটেই তো। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।